প্রিয় এইচএসসি শিক্ষার্থী, ধারাবাহিক বোর্ড প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে তোমাদের স্বাগতম। আমি আছি আরিফুল ইসলাম আরিফ, ফাউন্ডার সোর্স একাডেমি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 সালের এমসিকিউ নিয়ে। আমরা প্রথম প্রশ্ন দেখি, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? অনেকভাবে আজকে অনলাইন ক্লাসগুলো চলতেছে। বর্তমানে আমরা দেখতেছি বিশেষ করে গুগল মিট, ফেসবুক লাইভ, তারপরে জুম, এগুলো সবগুলোই হয়ে থাকে। তবে এই অপশনটাতে একটু সমস্যা আছে। এখানে একই সাথে দুটি অপশন শরিক হবে, যেমন ওয়েব ইএক্স এবং ফেসবুক। এই দুটো দিয়েই করা যায়, তাই একই সাথে আমরা বলতে পারি অপশন ওয়েব ইএক্স এবং ফেসবুক দিয়ে লাইভ করা যায়। প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। তো সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে। দেখি প্রশ্নে কি বলা আছে। উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? আমরা জানি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো কাজ করাকেই সেটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। তো এখানে বায়োমেট্রিক্স হবে। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে। তার প্রশিক্ষণের বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, কার ড্রাইভিং, তার প্রশিক্ষণের বিষয় কি ছিল? কার ড্রাইভিং, যেটা দিয়ে শিক্ষা ও গবেষণায় কাজে লাগে এবং ব্যবসা বাণিজ্য কাজে লাগে। তাহলে আমরা বলতে পারি 1 ও 3, যেটি গ নাম্বারে দেয়া আছে। 4 নাম্বার প্রশ্ন, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? এসিনক্রোনাস অ্যান্সার হবে। উদ্দীপকটি পড়ি। রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়। সে কৃত্রিম পরিবেশে রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। আমরা জানি সরাসরি কোথাও উপস্থিত না থেকে বাস্তবের মতো অনুভব করা যায় একমাত্র ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তাহলে এই অপশনটিও আমাদের হয়ে যাবে ভার্চুয়াল রিয়েলিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়নে কি কি প্রয়োজন হয়? আমাদের প্রথমত অবশ্যই কম্পিউটার সিমুলেশন লাগবে এবং ত্রিমাত্রিক ইমেজ, এই দুটি লাগবে। আমাদের সঠিক অপশনটি হচ্ছে 1 ও 2, অর্থাৎ যেটি ক নাম্বারে দেয়া আছে। বিল্ডিং, পাহাড়, পর্বত বা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আসলে বিল্ডিং, পাহাড়, পর্বত যে কোনো বাধা অতিক্রম করে কারা চলতে পারে? এক হচ্ছে রেডিও ওয়েভ, আর আরেকটা চলতে পারে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে 1 ও 3 কোন অপশনে আছে? অপশন নাম্বার গ, এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে। প্রাইভেট মানে বুঝতেছি যেটাকে বলা হচ্ছে পার্সোনাল। তো আমরা জানি পার্সোনাল নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে আরও একটি অপশন আছে ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকেও পার্সোনালি ব্যবহার করা যায়। তাহলে 1 ও 2 সেই অনুসারে আমাদের সঠিক অপশন হচ্ছে ক নাম্বার। পরবর্তী প্রশ্নে আসি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? আমরা জানি যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সেই হিসাবে আমাদের এখানে সঠিক অপশনটি হচ্ছে ভি বা ঘ নাম্বার, যেটা একটা রোমান সংখ্যা পদ্ধতি। আরও আমরা কয়েকটা রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি। যেমন রোমান সংখ্যা পদ্ধতিতে আই দ্বারা বোঝায় 1, সেমভাবে ভি দ্বারা বোঝায় হচ্ছে 5, তারপরে এক্স যেটা দিয়ে হচ্ছে 10। এগুলো আমরা সবাই জানি। এর বাইরেও আরও কিছু রোমান সংখ্যা পদ্ধতির ডিজিট আছে, যেমন এল, এল দ্বারা বোঝায় 50, তারপরে সি, সি দ্বারা বোঝায় 100, এবং ডি, ডি দ্বারা বোঝায় 500, আর একটা আছে এম, এম দ্বারা বোঝায় 1000। তো আমরা এগুলো সহজে মনে রাখতে পারি, যেগুলো আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে। পরবর্তী প্রশ্নে আসি, যেখানে বলা আছে 25 দশমিক সংখ্যা যার 1-এর পরিপূরক মান কত, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট। এ ধরনের মান বের করার জন্য আগে দশমিক সংখ্যা বা অন্য কোনো পদ্ধতিতে থাকলে সেগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সেই বাইনারি মানটিকে
পরিবর্তন করে, অর্থাৎ শূন্যের পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 লিখে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে 1-এর পরিপূরক। তো আমরা দেখি এই 25 এইটাকে বাইনারিতে কিভাবে সহজে রূপান্তর করা যায়। অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আমরা লিখতে পারি 1 2 4 8 16 পর্যন্তই হয়ে যাবে। এগুলোর মান, যে মানগুলো যোগ করে 25 হবে সেগুলো নিচে 1 বসাবো, যেগুলো প্রয়োজন হবে না সেগুলো নিচে আমরা 0 বসাবো। তো আমরা লিখি 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 যোগ করে দিলেই 25 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 1 1 0 0 1। এটি হচ্ছে 25-এর সমতুল্য বাইনারি মান। তো আমাদের একটু দেখি এখানে কয় বিট দেয়া আছে। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। 1 2 3 4 5টি ডিজিট আছে, এইগুলোকে 8 বিট পূরণ করে লিখতে হবে। 6 7 8। তাহলে আমরা 25কে 8 বিট সমতুল্য সাইন্ড নাম্বারে লিখে ফেললাম। এখন এই মানগুলোকে আমরা যদি পরিবর্তন করে লিখি, অর্থাৎ 0-এর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0, তাহলেই আমাদের 1-এর পরিপূরক হয়ে যাবে। আমরা একটু লিখে দেখি। 0-এর পরিবর্তে আমি নিচে 1 লিখলাম, তারপরে 1, এভাবে লিখতে থাকি 0 0 1 1 0। তো এটি হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, বা দশমিক সংখ্যা 25-এর সমতুল্য ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক। দেখি কোন অপশনে দেয়া আছে। হ্যাঁ, খ নাম্বার অপশনে দেয়া আছে, এটি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নে আসি। 11 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি হতে পারে কি কি হতে পারে, যেখানে পি থেকে এক্স ওয়াই জেড, তার মানে এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় কোনো কিছুকে পাঠানো হচ্ছে, তার মানে এটা দিয়ে আমরা কি বুঝি, ব্রডকাস্ট। আর কি হতে পারে, সিমপ্লেক্স। 1 ও 3 কোথায় আছে, এই যে খ নাম্বার, এটি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, সর্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। আমরা জানি সর্বজনীন গেট বলতে যে গেটগুলো যে কোনো ধরনের গেটের কাজ করতে পারে সেগুলোকে বলা হচ্ছে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কয়টি, মাত্র 2টি। এক হচ্ছে নর গেট, আর একটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। তো এই দুটি গেট তৈরিতে কোন কোন গেটগুলো ব্যবহার করা হয় আমরা যদি একটু খেয়াল করি, এই যে অ্যান্ড আর নট মিলে হচ্ছে ন্যান্ড গেট। সেমভাবে এই যে অর আর নট মিলে হচ্ছে নর গেট। তাহলে অর আর নট মিলে কি হচ্ছে, নর গেট। তার মানে 3টা গেট মিলেই কি তৈরি করা যায়, সার্বজনীন গেট তৈরি করা যায়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বার সবগুলো। পরের প্রশ্ন দেখি। নিচের উদ্দীপকটি দেখো এবং 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেয়া আছে পি কিউ। আমরা যদি একটু গেট থেকে ফাংশন বের করি তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। তা আমরা এখানে দেখতে পারি এই যে পি, আমরা এখানে পাবো হচ্ছে পি নট বা পি বার। একটু ব্যাখ্যা করে নেই। কোনো একটা গেট একই মান যদি দুইটা গেটে প্রবেশ করে, সেটা ন্যান্ড কিংবা নরে যদি প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে এই গেটটি নট গেটের কাজ করে। একটু আমরা বুঝে নেই। যেমন এইটার ইনপুট যদি পি হয়, তাহলে এই ইনপুটটা এবং এই ইনপুট দুইটাই পি। তাহলে আমরা লিখতে পারি পি অ্যান্ড পি, তার উপর বার। তো আমরা জানি ডি মর্গানের সূত্র, মৌলিক উপপাদ্য যে আছে, সেই মৌলিক উপপাদ্যের দুটা চলক সমান একটা চলক হয়, তার মানে পি নট। এই যে এখানে পি আর এখানে হচ্ছে পি, দুটো মিলে একটা পি হয়ে যাবে, তার উপরে বার থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে নটের কাজ করে। তো আমরা সেমভাবে এখানে লিখব কিউ নট। তো পরের গেটের মান আমরা দেখি পি নট প্লাস কিউ নট, আমি ছোটো হাতে লিখে ফেলেছি, সমস্যা নেই। এরপরে হচ্ছে উপরে নট বা বার বা কমপ্লিমেন্ট, যে কোনো কিছু বলতে পারেন। পরবর্তীতে গেটে দেখি এখানে আছে পি, তারপরে আছে অর কিউ, অর বা প্লাস। প্লাস যদিও বলা হয় না অর, তবে আমরা বলতে পারি, সমস্যা নেই। এর উপরে আমরা হচ্ছে বার কিংবা নট দিয়ে দেব। সর্বশেষ আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল পি নট অর কিউ নট বা কিউ বার, উপরে আরেকটা বার দিয়ে দেব। সেমভাবে প্লাস পি প্লাস কিউ, উপরে বার। যেহেতু এখানে একটা নট আছে তাই সবার উপরে একটা নট। এটি হচ্ছে ওয়াই এর সমীকরণ বা ফাংশন। তো আমরা প্রশ্ন একটু দেখি, বলা আছে উদ্দীপকে ওয়াই এর মান হতে পারে। আসলে ওয়াই এর মানকে সরল করে আমাদের দেখতে হবে এটা কি হতে পারে। আমরা যদি সরল করি একটু হয়তো সময় লাগবে, তবে এখানে শেখার বিষয় আছে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, সবার উপকারে আসতে পারে। তো আমরা সরল করব প্রথমে আমরা ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করব।
ডি মর্গানের উপপাদ্য এরকম যে এ প্লাস বি উপরে যদি নট থাকে এটার সামনে আমরা কি লিখতে পারি এ নট অ্যান্ড হচ্ছে বি নট, অর্থাৎ নট যদি আলাদা হয়ে যায় সে জায়গাতে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আমি একটু এগুলোকে মিশিয়ে দেব। তো আমরা দেখি এই যে এই নটটাকে যদি আমরা এই জায়গাতে আলাদা করে দেই সেক্ষেত্রে পি নট প্লাস কিউ নট উপরে একটা নট থাকবে, এই যে তার উপরে আরেকটা নট, এটা হয়ে গেল গুণন, এবং পি প্লাস কিউ উপরে হচ্ছে একটা নট, ওই যে নটটা আলাদা করলাম সেটার জন্য আর একটা নট। তা আমরা জানি এই যে এর ওপর বা যে কোনো চলকের ওপর দুইটা বার থাকলে সেটা সমান হয়ে যায়, ও সরি এই নটটি হবে না, এটা বাদ, শুধু এ হবে, অর্থাৎ যে কোনো চলকের উপরে দুইটা বার থাকলে সেটা উঠে গিয়ে সমান হয়ে যায়। এটা হচ্ছে সহায়ক উপপাদ্য অনুসারে। আমরা একটু দেখি পি প্লাস কিউ এই দুইটার উপর নট থাকবে, কারণ এখানে এই যে দুইটা নট আছে সেই দুইটা নট উঠে যাবে। সেমভাবে এইদিকে থাকতেছে হচ্ছে পি প্লাস কিউ, এখানেও দুইটা নট উঠে যাবে, তবে এখানে অবশ্যই ব্র্যাকেট রাখতে হবে যেহেতু আগের লাইনে গুণ অবস্থায় ছিল। আমরা একটু গুণ করে দেই, গুণ করে দিলে পি নটের সাথে পি অর্থাৎ এই অংশের সাথে পরের অংশের গুণ, তারপর হচ্ছে প্লাস পি নট কিউ, আশা করি তোমরা এগুলো অনেক সহজে বুঝতে পারবে। তারপরে কিউ দিয়ে গুণ করলে কি হবে কিউ নট পি, সেমভাবে কিউ নট কিউ। পরবর্তী লাইনে দেখো এই পি নট পি যেটার মৌলিক উপপাদ্য অনুসারে এটার মান আসবে 0। তারপর থাকতেছে পি নট কিউ প্লাস, এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি পি কিউ নট, এবং এটার মান আসবে 0। ওকে, এখন আমরা যদি একটু ফ্রেশ করে লিখি অর্থাৎ শূন্যগুলো উঠাই দিয়ে লিখি তাহলে হচ্ছে পি নট কিউ প্লাস পি কিউ নট, এটি হচ্ছে সর্বশেষ। তবে হ্যাঁ আমরা জানি এই ফাংশনটিকে কি লেখা যায়, লেখা যাবে পি এক্সক্লুসিভ অর কিউ, এটা আমরা মনে রাখতে পারি। তো আমাদের প্রশ্ন অনুসারে দেখি কি বলা আছে, ওয়াই এর মান হতে পারে, তাহলে আমরা দুইটা অপশন পাইলাম, এই যে পি নট কিউ প্লাস পি কিউ নট এবং পি এক্সক্লুসিভ অর কিউ অর্থাৎ এটা। তাহলে আমাদের সঠিক উত্তর কি 1 ও 2, কোন অপশনে আছে, ক নাম্বার অপশনে আছে। আমি একটু ডান দিকের অংশগুলো মিশিয়ে দেব। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। বলা আছে উদ্দীপকে বর্তনীর আউটপুট y ইকুয়াল 0 হবে বা 0 হবে কখন? যখন এই অপশনগুলো আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এই ধরনের প্রশ্ন থাকলে সব থেকে অপশন টেস্ট করে অ্যান্সার করা সব থেকে সহজ। আমরা দেখি প্রথম প্রশ্নে বলা আছে বা প্রথম অপশনে বলা আছে 1 ও 2 নং গেটের পরিবর্তে নর গেট ব্যবহার করলে আসলে কি 1 হবে? দেখি একটু, দেখেন এখানে 1 এবং 2 আগে থেকে ন্যান্ড গেট আছে, যার পরিবর্তে বর্তমানে নর গেট ব্যবহার করতে হবে। ন্যান্ড গেটের পরিবর্তে নর গেট ব্যবহার করলে কোনো ধরনের পরিবর্তন হবে না, কেন হবে না আমরা একটু দেখে নেই। এভাবে একটা ইনপুটকে দুটা বানিয়ে ন্যান্ড গেটে প্রবেশ করলে এটা নটের মতো কাজ করে, অর্থাৎ যেটার ইনপুট এ প্রবেশ করলে বের হবে এ নট। সেমভাবে নর গেটের কাজেও যদি আমরা করি, একটা ইনপুটকে দুইটা বানিয়ে এরকম নর গেটে প্রবেশ করালে এইটাও বের হবে এ নট, দুইটা সেম কাজ করে। তাই ক নাম্বার অপশন অনুসারে পরিবর্তন করলে আউটপুট আগের মতোই থাকবে, অর্থাৎ এই অপশনটি সঠিক নয়। পরবর্তী অপশন দেখি 3 নং গেটের পরিবর্তে যদি ন্যান্ড গেট ব্যবহার করি। দেখি আমরা এই যে 3 নম্বর গেটটি আছে এটার পরিবর্তে আমরা হচ্ছে ন্যান্ড গেট ব্যবহার করব। তো এই ন্যান্ড গেট ব্যবহার করে আমরা আসলে ফাংশনটি একটু লিখে দেখব, যেখানে আসতেছে পি নট এবং এখানে আসতেছে কিউ নট, পি প্লাস কিউ তার উপর নট, এখানে আমরা লিখতে পারি পি নট, এটা যেহেতু গুণ বলা আছে নর গেটের পরিবর্তে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, তার মানে কিউ নট উপরে নট। ফাইনালি ওয়াই সমান কি পাই, আমি একটু নিচে লিখতেছি। তো আমরা লিখতে পারি ওয়াই সমান পি নট গুণন কিউ নট উপরে একটা নট প্লাস পি প্লাস কিউ নট সবার উপরে নট, এটা হচ্ছে এই যে ওয়াই এর মানটা দেয়া আছে সেটা সমান। এটাকে একটু সরল করে দেখতে হবে আসলে 1 পাওয়া যায় কি না। তো আমরা জানি ডি মর্গানের সূত্র অনুসারে আমরা উপরে যে বড় নট আছে সেটাকে আলাদা করে দেব, তাহলে আমরা পাবো পি নট গুণন কিউ নট উপরে একটা নট আরও একটা নট
আলাদা করার কারণে এটা হয়ে গেল গুণ পি প্লাস কিউ বার বা নট, উপরে একটা নট, ওকে। পরের লাইন লিখি পি কিউ, এগুলো আলাদা করে নট আছে, উপরে দুইটা উঠে গেল, গুণন পি প্লাস কিউ, যেহেতু এখানে যোগ অবস্থা আছে তাই আমাদেরকে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এবার আমরা গুণ করে দেই, গুণ করে দিলে যা হয় পি নট পি কিউ, অর্থাৎ এই অংশ দিয়ে পরের অংশকে গুণ, তারপরের অংশকে আবার গুণ করব। এবং আবার যদি গুণ করি পি নট কিউ নট এবং হচ্ছে কিউ, আমরা জানি এই যে পি নট পি যার মান হচ্ছে 0, 0 দিয়ে আবার কিউকে গুণ করলে ফাইনালি পাবো 0। আবার দেখো পি নট থাকলো, এই যে কিউ নট কিউ, এটা মৌলিক উপপাদ্য অনুসারে 0 হয়, তাহলে এটা সব মিলিয়ে গুণ করলে 0, এবং এটাকে যদি আমরা গুণ করে দিই ফাইনালি কি আসবে, 0 আসবে। তার মানে আমাদের এই অপশনটিও সঠিক নয়। ওকে, আসলে দুঃখিত, প্রশ্নে শূন্য চাওয়া হয়েছিল, তাই সেই অনুসারে আমাদের সঠিক অপশনটি অবশ্যই কি হবে, খ নাম্বার, যেখানে y ইকুয়াল 0 হওয়ার কথা বলা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? এনকোডার যেটি কি করে, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। সেক্ষেত্রে ইনপুট যদি কি হয় 2n হয়, আউটপুট হচ্ছে n, সেই অনুসারে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নাম্বার। ফাঁকা ট্যাগ কোনটি? আমরা জানি ট্যাগ দুই ধরনের হয়, এক হচ্ছে কন্টেইনার ট্যাগ আর হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি বলা হচ্ছে ফাঁকা ট্যাগ। এখানে ফাঁকা ট্যাগ হচ্ছে গ নাম্বার। আরও কয়েকটি ফাঁকা ট্যাগ যদি আমরা জানি, যেমন হচ্ছে এইচ আর, এটিও একটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ এই কারণে বলা হয় কারণ এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আরেকটা কি আছে, এটাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ, এটিও ফাঁকা ট্যাগ। আমরা এগুলো মনে রাখতে পারি। উদ্দীপকটি দেখো এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। ফন্ট সাইজ দেওয়া আছে 7 আর মাঝখানে লেখা আছে বাংলাদেশ। মনে রাখবেন দুই ট্যাগের মধ্যবর্তী যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে এলিমেন্ট। আমরা প্রশ্নে আসি, উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? ট্যাগের ক্ষমতা বৃদ্ধি করার জন্য ওপেনিং ট্যাগের ভিতরে যে অংশগুলো লেখা হয় সেগুলোকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ এখানে অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ। সঠিক অপশন খ নাম্বার। ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাটিং অর্থাৎ লেখাকে ফরম্যাট করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। যেমন আমরা বলতে পারি বোল্ড ট্যাগ, তারপরে হচ্ছে ইতালিক ট্যাগ, তারপরে হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। সেমভাবে আমরা লিখতে পারি হচ্ছে বিগ ট্যাগ, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে স্মল ট্যাগ। মূলত এগুলোকেই বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। সেই অনুসারে আমাদের এখানে সঠিক অপশন হচ্ছে গ নাম্বার। লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়, তার আগে জেনে নেওয়া দরকার লিস্ট হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। অর্ডার লিস্ট যেটাকে বলা হয় OL, তারপরে আনঅর্ডার লিস্ট যেটাকে বলা হয় UL, এবং হচ্ছে ডেফিনেশন লিস্ট যেটাকে বলা হচ্ছে DL। তাহলে এইগুলোর মধ্যে কোনটি অপশনে আছে? এগুলোর মধ্যে দেয়া আছে UL। একটা বিষয় মনে রাখবেন, HTML ট্যাগ কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ এখানে বড় হাতের কিংবা ছোট হাতের অক্ষর দিয়ে লেখা যাবে। পরবর্তী প্রশ্ন, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্টাইল অ্যাট্রিবিউট এটি যে কোনো ট্যাগের মধ্যে ব্যবহার করা যায়, তবে অবশ্যই কিছু নিয়মকানুন আছে। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক ভ্যালু ব্যবহার করা যায়, তবে সেগুলোকে সেমিকোলন দিয়ে নিতে হয়। আমরা দেখি কোনটিতে সঠিকভাবে ব্যবহার করা আছে। যেমন এখানে দেখেন কমা দিয়ে দেয়া আছে, এগুলোকে সেমিকোলন দিয়ে দিতে হয়, তার মানে এটি ভুল। পরবর্তীতে দেখেন এখানে ইকুয়াল দেয়া আছে, একাধিক ভ্যালু থাকলে সেগুলোকে সেমিকোলন দিয়ে রাখতে হয়, তাই এখানে ভুল। পরবর্তীতে দেখেন স্টাইল ইকুয়াল কালারের পরে কোলন থাকে, কোলনের পর রেড লেফট, এই অপশনটি সঠিক আছে, তার মানে আমরা এটা দিতে পারি। পরবর্তীতে দেখেন এই যে ফ্লোট, এখানে আলাদা করে ইনভার্টেড কমা, যে কারণে এটি ভুল। ওকে, আমরা 21 নম্বর প্রশ্নে আসি। নন ভলাটাইল মেমোরি কোনটি? অবশ্যই আমরা জানি এটাকে বলা হচ্ছে রম। রমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? পাইথন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখি, উদ্দীপকটি পড়ো এবং 23 ও 24 নম্বর প্রশ্নের উত্তর দাও।
যেখানে দেখবেন একটি লুপ দেয়া আছে, এটাকে বলা হচ্ছে ফর লুপ, যার প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান, যেখানে দেয়া আছে 1 থেকে শুরু হবে। এটার কন্ডিশন হচ্ছে 5 বা 5 পর্যন্ত চলবে এবং যার ইনক্রিমেন্ট হচ্ছে i প্লাস প্লাস। মনে রাখতে হবে কোথাও যদি প্লাস প্লাস দেয়া থাকে তার মানে সেটি এক এক করে বৃদ্ধি পায়। আমরা প্রশ্নে আসি, উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন? কাউন্টার ডিক্লারেশন মানে কত থেকে শুরু হয়, কাউন্ট করা শুরু হয়, সেটাকে বলা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। তাহলে আমাদের প্রোগ্রামটি শুরু হবে কত থেকে? 1 থেকে। তাই এটির সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। উদ্দীপকে প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়াও কি কি দিয়ে বাস্তবায়ন করা যায়? মনে রাখবেন যে কোনো লুপ বা পুনরাবৃত্তি ঘটানোর কাজগুলো যে কোনো ধরনের লুপের কাজ দিয়ে করা যায়। তাহলে বাকি লুপগুলো কি কি? যেমন ফর, হোয়াইল, ডু হোয়াইল। একইভাবে ইফ, গো টু দিয়েও ফর লুপ বা অন্যান্য লুপের মতো কাজগুলো করা সম্ভব। তাহলে আমরা দেখি এখানে কি কি দিয়ে করা যাবে। ইফ, গো টু সম্ভবত এখানে গো টু গলো লেখা আছে, গো টু হওয়ার কথা। এটা হচ্ছে ডু হোয়াইল, অর্থাৎ 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এটি হচ্ছে আমাদের সঠিক আনসার। সর্বশেষ প্রশ্ন, সঠিক চলক কোনটি? আমরা এটি প্রথম পর্বে দেখেছি, তারপর একটু দেখে নেই। মনে রাখতে হবে চলক তৈরি করার ক্ষেত্রে প্রথমে কখনোই নাম্বার দিয়ে বা ডিজিট দিয়ে শুরু হবে না। হ্যাঁ, ডিজিট থাকতে পারে মাঝখানে বা শেষে। আর কি কি হতে পারে চলকের ক্ষেত্রে নিয়ম কানুন? যেমন একটি চলকের মাঝখানে স্পেস থাকতে পারে না, তারপরে স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে না, শুধুমাত্র ডলার এবং আন্ডারস্কোর ব্যতীত। আমরা দেখে নেই নিচের কোনটি সঠিক। যেমন এখানে 1 শুরুতেই দেয়া আছে, এটা অবশ্যই সঠিক নয়। যেমন এখানে নাম্বারের মাঝখানে স্পেস দেয়া আছে, যেটি অবশ্যই সঠিক নয়, এবং এখানে হাইফেন ব্যবহার করা আছে, এটিও সঠিক নয়। তার মানে আমাদের বাকি থাকলে একটি অপশন, এবং সেটি হচ্ছে সঠিক নাম্বার 1। সংখ্যা পরে দেওয়া যেতে পারে, স্পেস, স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না। আমরা শেষ করলাম। সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।